হ্যালো স্টুডেন্ট, দেখো আমরা তো তোমাদের এবিডি টেস্ট পেপার থেকে অঙ্ক করাই। আজকে তোমাদের এবিডি টেস্ট পেপার থেকে করাবো। এবিডি টেস্ট পেপার 2025 পেজ নম্বর আজকে 493 পাতা নিয়েছি এই এবিডি টেস্ট পেপার থেকে। তার আগে তোমাদের একটা কথা বলি, অঙ্কগুলো শুরু করার আগে আমি তোমাদের এই যে আছে দেখো বইটা WBHA, ঠিক আছে, এই বই থেকে তোমাদের ক্লাস দেবো আমি, ঠিক আছে। এই বই থেকে ক্লাস আমি শুরু করে দেবো। তোমাদের কাছে যাদের কাছে এই বইটা নাই WBHA, এই বইটা তোমরা নিয়ে নাও, ঠিক আছে। এই বইটা তোমাদের লাগবে, আমি ক্লাস শুরু করে দেবো। তো এই বইটা তোমাদের নিতে হবে। এই বইটা থেকে আমি দেখেছি যে ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে, আমি দেখলাম বইটা থেকে ইম্পর্টেন্ট ক্লাস আছে। এই বইটা থেকেও আমরা কিন্তু স্কুলগুলো করাবো। তো তোমাদের যেটা বললাম যে এই বইটা তোমরা কিন্তু নিজেদের কাছে নিয়ে রেখে দাও। তো চলো আমরা যেটা বললাম যে আজকে আমরা তো এবিডি টেস্ট পেপার থেকে আমরা বিভিন্ন ক্লাসগুলো আমি দিতে থাকছি। আজকে যে পেজ নাম্বার নিয়েছে তোমাদের 493 পাতা, তাহলে আমরা অঙ্কগুলোতে চলে যাবো। দেখো আমরা একের অঙ্কগুলো নিয়েছি। একের অঙ্কগুলো আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। আমরা দেখে নেব একের 1-2 আমরা একসঙ্গে নিয়েছি। একের একটা বলছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা P এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছরের জনসংখ্যা কত হবে। তাহলে এখানে দেখো আমাদের এটা সমহার বৃদ্ধি অঙ্কটা আছে। তাহলে আমাদের যেটা সূত্রটা P ইন্টু, দেখো এখানে আমাদের জনসংখ্যা আছে P, ঠিক আছে, তো P ইন্টু 1, আর এখানে প্লাস না মাইনাস, দেখো বৃদ্ধি বলেছে তাহলে প্লাস হবে, বৃদ্ধি বলে প্লাস আর হ্রাস বলে মাইনাস। তারপর হয় আমাদের আর, তাই না, এখানে আর বলতে দেখো আরের জায়গায় আমরা 2R বসাবো, আর জায়গায় কত বসাবো 2R, নিচে 100 হয়। আর এখানে পাওয়ার n, মানে হচ্ছে বছর, কত বছর n বছরে, তাহলে দেখো n বছর, এখানে দেখো 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, এটা 50, তাহলে মানটা আমরা P ইন্টু 1 প্লাস R/50 আমরা এটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা দেখো কোথায় মিলছে, কোন অপশানে, আমাদের বি নাম্বার অপশানটা মিলছে। এবার 2 নম্বর অঙ্কটা বলছে √3 - √2 টু দি পাওয়ার x সমান √3 প্লাস √2 তার হোল স্কোয়ার হলে x এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে x এর মান বের করতে বলেছে, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এখানে আমরা সরল করব। দেখো এটাকে আমরা 1/, করে নেব, -2, যদি 1/, করি তাহলে এটাকে পাওয়ারটাকে মাইনাস করে দেবো, ঠিক আছে না। তাহলে 1/, করলে মাইনাস পাওয়ার করব, ওকে। আচ্ছা, এবার আমরা কি করছি, এদিকেটা এদিকে রেখে দাও, এদিকে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, শুধু কাজ হবে আমাদের বাদিকে। এবার এখানে দেখো হর কোঅর্ডিনেশন করব। হর কোঅর্ডিনেশন তোমরা জানো, হরে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দাও, এই যে আমাদের হর কোঅর্ডিনেশন। আর এখানে তাহলে গুণ হবে আমাদের √3 প্লাস √2 দিয়ে, আর পাওয়ারে ছিল -x, ঠিক আছে। দেখো পাওয়ার যখন -x করেছি তখন কিন্তু 1/, হয়ে গেছে, কারণ আমরা কি জানি বলো তো, আমরা এটা জানি যে এভাবে যদি -1 থাকে তাহলে 1/a হয়, মাইনাস পাওয়ারের জন্য 1/, হয়ে গেল। আর 1/a থাকলে পরে আমরা কী করবো, এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে এভাবে করতে পারবো। তার জন্য দেখো মাইনাস পাওয়ার করেছি বলে 1/, হয়ে গেছে, এটা কিন্তু তোমরা মনে রাখবা। এই নিয়মটা কিন্তু খুব কার্যকরী, এখান থেকে এই নিয়মটা করতে পারলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এবার আমরা কি করব, এটা যদি সরল করো তোমরা, এখানে নিয়ে চলে আসি, বা আমাদের উপরে তো থেকে গেল √3 প্লাস √2, আর এখানে আমরা নিচে, এবার নিচে আমরা কত হবে, এটা আমাদের সূত্র হবে, দেখো এটা a² মানে b² সূত্র করে তোমরা পেয়ে যাবা 3 - 2 পেয়ে যাবা, আর পাওয়ারটা আছে -x, আর ডান দিকে আমাদের ছিল √3 প্লাস √2 তার হোল স্কোয়ার। এবার দেখো এর মান তো 1 হয়ে গেলো, আমাদের থেকে গেলো শুধু এটা। তাহলে একবার আমি তোমাদের লিখে দেখাই, √3 প্লাস √2 পাওয়ার -x, আর এদিকে আছে আমাদের √3 প্লাস √2 আর স্কোয়ার আছে। এবার দেখো মূল সংখ্যা সমান, তাহলে আমাদের কি হবে, পাওয়ার সমান, তাহলে এদিকে -x আর এদিকে আছে আমাদের 2, তাহলে x এর মানটা কত পেয়ে গেলাম আমরা, দেখো x এর মানটা আমরা পেয়ে যাচ্ছি -2, ওকে। x এর মান -2, দেখো কত নম্বর অপশানে আছে, এ নাম্বারটা আছে, তাহলে আমাদের অ্যান্সার এ নাম্বার। এবার দেখো 1-এর 3 আর 4 নিয়েছি আমরা। 3-এর অঙ্কটা আছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের BC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হলো, তো কোণ BAD 140 ডিগ্রি হলে কোণ DCE এর মান কত হবে। দেখো আমরা বৃত্তস্থ চতুর্ভুজ আমরা একটা তৈরি করি, এই যে দেখো আমরা A B C আর D, তাহলে ABCD আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। এবার কি বলেছে দেখো, BC বাহুকে E পর্যন্ত বর্ধিত করাবে, তাহলে BC বাহুকে বাড়াচ্ছি E অবধি, তাহলে E অবধি আমরা বাড়ালাম।
তাহলে এখানে কোণ দেওয়া আছে বিএডি, বিএডি এই কোণটা আমাদের দেওয়া আছে 140 ডিগ্রি। তাহলে কার মান বের করতে বলেছে? কোণ ডিসি, ডিসি মানে এই কোণের মানটা বের করতে বলেছে। দেখো এই কোণটা আর এই কোণটা সমান হয়, ঠিক আছে? তোমাদের জানতে হবে যে কোনো বিস্তৃত চতুর্ভুজের বহিস্থ কোণের, কোনো বিস্তৃত চতুর্ভুজের বহিস্থ কোণের অন্তস্থ কোণের বিপরীত কোণের সঙ্গে সমান হয়। তাহলে এই যে বহিস্থ কোণটা আছে বিস্তৃত চতুর্ভুজের বহিস্থ কোণটি অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়, ঠিক আছে? তোমরা যদি ওইভাবে প্রমাণটা করো তাহলে এই কোণটা পেয়ে যাবা, এখান থেকে 180 থেকে এটা পেয়ে যাবা, আবার 180 থেকে বিয়োগ করে পাবা, তখন দেখবে 140 ডিগ্রি পাবা। তাহলে এটা একবারে তোমরা করতে পারবা, এটা আমাদের প্রয়োগ আছে। তা কী বললাম কথাটা? কোনো বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বহিস্থ কোণটি তার অন্তস্থ কোণের বিপরীত কোণের সঙ্গে সমান হয়। বহিস্থ কোণ অন্তস্থ কোণ এটা, তার বিপরীত কোণটা এটা, তাহলে এটার সঙ্গে এই কোণটা সমান হবে। তাহলে এই কোণটা আমাদের কত হবে? 140 ডিগ্রি। তাহলে অ্যান্সার দেখো আমরা কত নম্বর পাবো? আমরা অপশানটা পাবো সি নাম্বার পাবো। এবার 4 নম্বরটা, 4 নম্বর বলেছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক ও কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক হলো। তাহলে এখানে দেখো আমাদের ঘনক বলেছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বলেছে। তাহলে এখানে দেখো আমরা এস সমান সমান কী পাবো? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র দেখো, ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়ে যায় তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 6a², এটা তোমাদের জানতে হবে। আর কর্ণের দৈর্ঘ্য ডি বলেছে, আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র তোমরা জানবা √3 × বাহু, তাহলে √3a পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে √3a, তাহলে আমরা এস আর ডি এর মান পেয়ে গেলাম। এবার আমরা কী করব? এখান থেকে আমরা আচ্ছা ডিটা মানটা আমরা এখানে লিখি, এই জায়গায় লিখি, ডি সমান সমান কত? √3a। তাহলে এখান থেকে আমরা করব কি? আমরা এর মানটা বের করে নিই। তাহলে এর সমান সমান কত হবে? এ সমান সমান হবে d/√3। তাহলে এর মানটা আমরা এখানে পুট করে দেবো 6 × দেখো স্কোয়ার হলে পর ডি স্কোয়ার হয়ে যাবে, আর √3 স্কোয়ার 3 হয়ে যাবে, কাটাকাটি করো। তাহলে দেখো এস সমান সমান কত পেয়ে গেলাম? 2d²। দেখো আমাদের ডি স্কোয়ারটা বের করতে বলেছে মানটা, তাহলে আমরা ডি স্কোয়ারে যদি মানটা বের করে নিই তখন কিন্তু অপশান মিলে যাবে আমাদের। ডি স্কোয়ার মানটা কত হবে? s/2, ঠিক আছে? তার ডি স্কোয়ার সমান সমান s/2, এই হচ্ছে আমাদের এস আর ডি এর মধ্যে সম্পর্ক। কোথায় আছে দেখো? ডি নম্বর আনসারটা আছে। দেখো 1-এর 5 আর 6 নিয়েছি আমরা। 5-এরটা বলছে যদি আলফা প্লাস বিটা 90 ডিগ্রি ও আলফা ইজ টু বিটা 2:1 হয় তবে সাইন আলফা ইজ টু সাইন বিটা এর মান বের করতে বলেছে। তাহলে আমরা কী করবো? দেখো অনুপাত যখন দেওয়া আছে আলফা ইজ টু বিটার, তাহলে আলফাটা আমরা ধরে নিতে পারবো। তাহলে আমরা আলফাটা হবে 2x আর বিটাটাকে ধরে নেব আমরা x, ঠিক আছে? 2 থেকে 2x, 1 থেকে x। তাহলে এখানে দেখো আমাদের আলফা প্লাস বিটা আমাদের দেওয়া আছে, তাহলে আলফা প্লাস বিটা আমাদের কত দেওয়া আছে? 90 ডিগ্রি। এখানে বসাও আলফার মান 2x, বিটার মান x, 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা 3x সমান পেয়ে গেলাম 90 ডিগ্রি, 3 দিয়ে কেটে দিলে x এর মানটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে এবার দেখো x এর মান যদি 30 ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমরা আলফা পেয়ে যাব আমরা 2 × 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি, আর বিটা পেয়ে যাব 30 ডিগ্রি, ঠিক আছে? আলফা বিটা মান পেয়ে গেছি। এবার আমাদের যেটা বের করতে বলেছিল সাইন আলফা, আমরা 60 ডিগ্রি ইজ টু বিটা, ঠিক আছে? সাইন বিটা জায়গায় লিখবো আমরা 30 ডিগ্রি। তবে এটা আমরা সলভ করব। এখানে দেখো সাইন 60 ডিগ্রির মান তোমাদের জানতে হবে √3/2, আর সাইন 30 মান তো হাফ হয়, আমরা 2 কেটে দিতে পারবো, তাহলে আমাদের হয়ে যাবে √3/1। তাহলে দেখো আমাদের এখানে সি নাম্বার অপশানটা মিলছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে সি নাম্বার। দেখো অপশানে কিন্তু 3 বলেছে, 3:1, এখানে 3 হবে না √3 হবে, তাই না? কারণ 3:1 এখানেই আছে, তাহলে এখানে আমাদের হবে √3/1। চলে এসে 6 নাম্বারটা বলছে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলির মধ্যে সংখ্যাগুলোর মান যদি 15 হয় তাহলে এক্সের মান কত? দেখো সংখ্যাগুলোর মান 15 বলেছে মানে 15 সংখ্যাটা বেশিবার থাকবে। দেখো 15 একবার আছে, দুবার আছে, তাহলে এই যে এক্সের মানটা কত হবে? এক্সের মানটা আমাদের 15 হবে, তারপরে তো 15টা 3বার হবে, কারণ তোমরা দেখো এখানে আমাদের 16টা দুবার আছে, ঠিক আছে? তাহলে এখানে 15 দুবার আছে, তাহলে এক্সের মানটা 15 হতে হবে, তারপরে সংখ্যাগুলোর মানটা 15 হবে, তাহলে এক্সের মান কত হবে? 15। তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে এ নাম্বারটা। এবার দেখো 2-এর প্রশ্নগুলো নিয়েছি। 2-এর প্রশ্নগুলো আমাদের আছে শূন্যস্থান টাইপের প্রশ্ন আছে। দেখো আমরা এবিডি টেস্ট পেপার থেকে তোমাদের অঙ্ক পরপর আমি দিয়ে যাচ্ছি ক্লাসগুলো। আজকে 493 পাতা এবিডি টেস্ট পেপার থেকে নিয়েছি। তোমাদের যেটা আমি বললাম যে এখন এরপর থেকে তোমাদের ক্লাস দেখো WBHA এই বই থেকে আমরা কিন্তু টেস্ট পেপার থেকে তোমাদের ক্লাস দিব। আমাদের এবিডি টেস্ট পেপারও চলবে, একসঙ্গে দুটোই চলবে, ঠিক আছে? আমরা
আমরা এবিডি টেস্ট পেপারের ক্লাস দেবো, আর ডাব্লিউবিএইচএ এই বই থেকেও আমরা ক্লাস দেবো। দুটো বই থেকে আমাদের কিন্তু ক্লাস চলবে এখন, ঠিক আছে। তোমার যাদের কাছে এই বইটা নাই তারা কিন্তু এই বইটা জোগাড় করে নাও, কালেক্ট করে নাও বইটা। তা দেখো আমরা 2-এর 1, 2, 3 তিনটা অঙ্ক নিয়েছি। তাহলে 2-এর 1-এরটা আমাদের কী বলছে, একটি অংশীদারি কারবারে 3 বন্ধুর মূলধন দেওয়া আছে আমাদের। তার নির্দিষ্ট সময় পরে তাদের লভ্যাংশের পরিমাণ হবে। আচ্ছা, লভ্যাংশের অনুপাতটা হলে ভালো হতো, অনুপাত বের করতে বলেছে আমাদের। তো এখানে দেখো লভ্যাংশের অনুপাতটা কত হবে, মূলধনের অনুপাত যেটা হবে লভ্যাংশের অনুপাত সেটা হবে। এখানে দেখো আমরা যদি এখানে দুটো শূন্য বাদ দিয়ে দিই, আমাদের থাকবে এদিকে 45:, আর এটা হবে 60:, আর ওদিকে দুটো শূন্য বাদ দিলে 90। ঠিক আছে, এখানে আমরা যদি কত দিয়ে করব, আমরা 15 দিয়ে করব। 15 3 45, 15 4 60, আর 15 6 90, 3:4:6 এটাই আমাদের অ্যান্সার হবে। মূলধনের অনুপাতটা নির্দিষ্ট সময় মূলধনের অনুপাত আর লভ্যাংশ অনুপাত আমাদের সমান হয়, তাহলে অ্যান্সারটা হবে 3:4:6। ঠিক আছে, এখানে লভ্যাংশের পরিমাণ বলে দিয়েছে, এখানে অনুপাত হবে কথাটা। 2 নম্বরটা দেখো, a²b=b²। আচ্ছা, a²b এখানে আমাদের সি হবে, এখানে সিটা আমাদের ছুটে গেছে। a²b=c, b²c=a ও c²a=b। তাহলে এর যৌগিক অনুপাতের ব্যস্ত অনুপাত বের করতে বলেছে। তাহলে আগে আমরা কী করবো, এদের যৌগিক অনুপাত বের করব। দেখো যৌগিক অনুপাত আমরা কীভাবে পাই, আমরা অনুপাতগুলির পূর্বপদের গুণফল করব। তাহলে পূর্বপদগুলি আছে দেখো, a²b ইন্টু মানে অনুপাতগুলির প্রথম পার্টগুলো গুণ, আর এখানে আছে b²c ইন্টু, আর এখানে আছে আমাদের c²a। ওকে, আর h2। এবার আমরা করব অনুপাতগুলির উত্তর পদগুলির গুণ, মানে অনুপাতগুলির যে শেষের পার্টগুলো আছে শেষের পার্টের গুণ করব। মানে প্রথমে আমাদের কে আছে, প্রথমে আমাদের c আছে, c ইন্টু তারপরেরটা আছে a উত্তরপদ, তারপরের অনুপাতে উত্তরপদটা আছে আমাদের b। তাহলে এখানে সরল করো, এটা আমরা দেখো এখানে আমরা যদি একটু কাটাকাটি করে দিই, তাহলে এখানে একটা a কাটবে, তাহলে একটা a থাকবে, একটা b কাটবে, ঠিক আছে, আর একটা c কাটবে, এই যে একটা c। তাহলে তোমরা দেখো এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, a দুটো পেয়ে গেলাম, তাহলে a², b² আছে, আর এখানে c² আছে, আর এখানে তো সব কেটে গেছে, এখানে 1 আছে। এবার এর ব্যস্ত অনুপাত, আর এর ব্যস্ত অনুপাত কী হয়, অনুপাতটাকে উল্টে নিবা, তখনই ব্যস্ত পেয়ে যাবা, 1:a², b², c²। তাহলে অনুপাতগুলির যৌগিক অনুপাতের ব্যস্ত অনুপাত বলেছিল, তাহলে অনুপাতগুলির যৌগিক অনুপাত হচ্ছে এটা, আর এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে এটা। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 1:a², b², c²। 3 নম্বরটা চলে এসো, বলছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের ড্যাশটি সাধারণ স্পর্শক পাওয়া যাবে। কি বলেছে দেখো, দুটি বৃত্ত যেহেতু স্পর্শ করি, ঠিক না। আচ্ছা, আমি এখানে দেখাই তোমাদের, এই জায়গাটা তোমরা ভালো করে দেখতে পাবা। এই আমাদের একটা বৃত্ত আর বহিঃস্পর্শ করেছে, তাহলে এখানে আমাদের একটা এই যে এভাবে আমরা এখানে স্পর্শ করেছি এই জায়গায়। তাহলে দেখো তো এখানে কটা আমরা স্পর্শ পাবো, সাধারণ স্পর্শক। দেখো এখানে আমরা এই দিকে দেখো এভাবে তোমরা একটা স্পর্শ পাবো, একটা এইভাবে তোমরা নিচের দিকে একটা স্পর্শক পাবা, তাহলে উপর দিকে একটা, নিচের দিকে একটা, দুটো স্পর্শক। আর একটা এখানে দেখো এই যে দুটো বৃত্ত স্পর্শ করেছে যেখানে, এই জায়গায় একটা সাধারণ স্পর্শক পাবা এই জায়গায়। তাহলে উপরে একটা, নিচে একটা, আর এভাবে একটা, তাহলে 3টা স্পর্শক পাচ্ছি আমরা, তাই না। তাহলে দুটি বৃত্ত পরস্পর যদি বহিঃস্পর্শ করে, তোমাদের জানতে হবে বহিঃস্পর্শ করলে 3টি সাধারণ স্পর্শক পাবো। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 3, এখানে 3টি সাধারণ স্পর্শক পাওয়া যাবে। এবার দেখো 2-এর 4, 5, 6 আমরা 3টা অঙ্ক নিয়েছি। তো 4 অঙ্কটা বলছে বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের এককের নাম। দেখো বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের এককের নাম আমরা রেডিয়ান জানি, এখানে লিখবে তোমরা রেডিয়ান। ঠিক আছে, বৃত্তীয় পদ্ধতি দেখো আমাদের পাই দিয়ে থাকতো, আমরা জানতাম যে 180 ডিগ্রি সমান পাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ষষ্ঠিক পদ্ধতি, আর পাই দিয়ে যে মানটা এটাকে বলবো আমরা বৃত্তীয় পদ্ধতি। ঠিক আছে, তাহলে ডিগ্রিতে থাকলে ষষ্ঠিক পদ্ধতি, আর পাই দিয়ে থাকলে পরে কোণের মানটা যদি পাই দিয়ে থাকে তাকে বলবো আমরা বৃত্তীয় পদ্ধতি। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে কোণ মাপের যে এককের নামটা তার নাম হচ্ছে রেডিয়ান। রেডিয়ান আমরা যেন পাইসি এরকম দিয়ে বুঝাই, পাইসি। ঠিক আছে, তার এককের নামই হচ্ছে আমাদের রেডিয়ান, তোমাদের মনে রাখতে হবে এটা। 5-এরটা দেখো কী বলছে, একটি ঘনকের শীর্ষবিন্দু ও কর্ণ সংখ্যার যোগফল। দেখো ঘনকের শীর্ষবিন্দু 8 হয়, আর কর্ণ সংখ্যা তো 4। ঠিক আছে, দেখো আমাদের একটা যে ঘনকের ছবি আঁকি তোমাদের, আমি এখানে দেখাচ্ছি। এভাবে একটা বর্গক্ষেত্রের তোল আঁকবা,
তার মধ্যে আরেকটা বর্গক্ষেত্রের তো লাগবা, আর এখানে যোগ করো, এদিকে যোগ করো, আর এভাবে যোগ করে দাও, এভাবে যোগ করে দাও। তাহলে এখানে দেখো শীর্ষবিন্দুগুলো এই যে বিন্দুগুলো আছে, ঠিক আছে, আমরা যদি নাম দিয়ে দিই এখানে, ঠিক আছে, এ বি সি ডি, ঠিক আছে, এটার নাম দেবো এ বি সি ডি ই, এটার নাম হবে এফ, এটার নাম হবে জি, এটার নাম হবে এইচ। দেখো কটা শীর্ষবিন্দু আছে? 8টা আছে। তোমরা দেখে নাও এ বি সি ডি ই এফ জি এইচ, টোটাল 8টা শীর্ষবিন্দু। আর কর্ণ সংখ্যা তোমরা দেখো, তোমরা একটা ঘরকে কল্পনা করো, তোমরা দেখবা এই কোণ, উপরের কোণ, নিচের কোণ একদিকে, আবার ওইদিকে উপর আর নিচের কোণ, দেখবা কর্ণ সংখ্যা এখানে কিন্তু 4টি পাবা, ঠিক আছে, এদিকে 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 আর এদিকে পেয়ে যাবা, এরকম করে পাবা, ঠিক আছে। তো কর্ণ সংখ্যা তোমাদের কটা হবে? 4টা হবে। তোমরা ঘরটাকে কল্পনা করো, ঠিক আছে, এক কোণ উপর থেকে নিচে একটা, এবার এর উপর থেকে ওর নিচে একটা, তাহলে দুটো হয়ে গেল। এবার এই কোণ বরাবর যদি দেখো, এর উপর থেকে নিচে একটা, আবার দেখো এর উপর থেকে ওর নিচে একটা, তাহলে এইভাবে তোমরা দেখবা 4টা কর্ণ তোমরা তৈরি করতে পারবা, ঠিক আছে। তাহলে আমরা একটি ঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা আমরা জানলাম 8টা, আর ঘনকের কর্ণের সংখ্যা আমরা জানি 4টা, তাহলে কত হবে আমাদের? 12টা। তাহলে আমাদের এদের শীর্ষবিন্দু সংখ্যার আর কর্ণ সংখ্যার যোগফলটা আমাদের পেয়ে গেলাম 12। এবার দেখো প্রথম 7টি অখণ্ড সংখ্যার গড়, তাহলে আমাদের গড় চেয়েছে। দেখো প্রথম 7টি অখণ্ড সংখ্যা, তাহলে অখণ্ড সংখ্যা তোমাদের জানতে হবে। দেখো অখণ্ড সংখ্যা বলতে, ঠিক আছে, 0 দিয়ে শুরু হবে, 0 1 2 3 4, এভাবে কিন্তু সংখ্যাগুলো চলতে থাকবে, 0 থাকবে অখণ্ড সংখ্যার মধ্যে। স্বাভাবিক সংখ্যা আমরা যেটা জানতাম, স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই না। আর স্বাভাবিক সংখ্যার মধ্যে যদি 0 রয়ে যায়, তখন আমরা সেই স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা অখণ্ড সংখ্যা বলতে পারবো। তাহলে অখণ্ড সংখ্যা হচ্ছে আমাদের 0 দিয়ে শুরু। 7টি অখণ্ড সংখ্যা বলতে প্রথমে 0 একটা, তারপরে 1, তারপরে 2 3 4 5, ঠিক আছে, 6। দেখো কটা সংখ্যা? 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা 0 দিয়ে শুরু, 6 থেকে শেষ হবে। আর এখানে আমাদের দেখো গড় বলেছে, তাহলে 7টা সংখ্যা 7 দিয়ে ভাগ, এভাবে আমরা গড় বের করি। তাহলে এতে যোগ করে দেখো, এতে যদি যোগ করে তোমরা 1 2 3 4 5 6 যোগ করবা, তোমরা 21 পেয়ে যাবা, ঠিক আছে। এবার 7 দিয়ে আমরা ভাগ করে দেবো, 7 3 21। তা আমাদের দেখো প্রথম 7টি অখণ্ড সংখ্যার গড় পেয়ে গেলাম 3, তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে গেল 3 হয়ে গেল। এবার 3-এর প্রশ্নগুলো আসলাম। 3-এর প্রশ্নগুলো আমাদের সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আছে, তাহলে আমরা দেখে নেব সত্য মিথ্যা অঙ্কগুলো কী বলছে। 3-এর একটা নিয়েছি আমরা, বলছে চক্রবৃদ্ধি সুদের পর্ব যত বাড়বে চক্রবৃদ্ধি সুদ তত কমবে। হ্যাঁ, এই কথাটা কিন্তু আমাদের সত্য, ঠিক আছে। তাহলে সত্য কী করে হয় আমি তোমাদের একটু কারণটা দিয়ে বুঝাই। কারণ আমরা দেখো, আমরা আসলটা নিলাম 1000 টাকা নিলাম, আসল নিলাম কত? 1000। আচ্ছা, সুদের হারটা আমরা নিব 30%, একটা উদাহরণ নিচ্ছি আমরা, ঠিক আছে। সময় এখানে এনটা নিলাম আমরা 1 বছর, নিলাম 1 বছর। এবার দেখো যখন পর্ব, ঠিক আছে, আমরা কী নেব? যখন পর্ব 4 মাস নেব, 4 মাস, পর্বটা হচ্ছে 4 মাস অন্তর, 4 মাস অন্তর আমরা পর্ব নিলাম, ঠিক আছে, অন্তর 4 মাস অন্তর, তখন চক্রবৃদ্ধি সুদ, তখন চক্রবৃদ্ধি সুদটা আমরা দেখি কত আসছে। আমাদের সূত্র কি? P × 1 + R/100 টু দি পাওয়ার n, আর এখান থেকে মাইনাস হবে আমাদের পিটা। তাহলে মান বসাও। এখানে দেখো আমাদের এখানে যে পর্ব আছে, পর্ব যদি থাকে আমাদের, তাহলে তোমাদের জানতে হবে, তোমরা এখানে 12কে কত দিয়ে গুণ করবা? 4 দিয়ে ভাগ করবা, তাই না। তো 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 12কে 4 দিয়ে ভাগ করলে আমাদের 3 হবে। তাহলে এখানে তোমাদের দেখো এর সঙ্গে তোমরা 3 গুণ করবা, আর এখানে হয়ে যাবে তোমাদের 3n, ঠিক আছে। পর্ব যখন 4 হবে, তাহলে 4 পর্ব মানে তোমরা 12কে 4 দিয়ে ভাগ করো 3, তাহলে এখানে 3 দিয়ে গুণ হবে 100 সঙ্গে, আর এনের সঙ্গে 3 দিয়ে গুণ হবে, ঠিক আছে। আর এখানে আমরা আসলটা বাদ দেবো, তাহলে এভাবে চক্রবৃদ্ধি সুদ পাবো পর্ব অনুযায়ী। তাহলে এখানে আমাদের আসলটা কত ধরেছি? 1000, আর 8টা দেখো 1 + R, 8টা আমরা নিয়েছি, এখানে আমরা বসিয়ে দিই 8টা কত নিয়েছি আমরা? 30%, 30। আচ্ছা, যদি এখানে আমরা সরলটা করি, তো তোমরা দেখো সরলটা কত পাবা। আর n দেখো, n এর মানটা যদি আমরা বসিয়ে দিই, আচ্ছা, আমরা এখানে না হলে এখানেই বসাই, আমরা এই জায়গায় আমরা এটাই রাখলাম। তাহলে এখানে আমরা দেখো বসাচ্ছি r এর মানটা 30, নিচে 3 × 100, আর এদিকে আমাদের 3 × nটা দেখো 1 বছর,
তাহলে আমরা n নিয়ে নিলাম, 1 নিয়ে নিলাম, আর মাইনাস এখানে আমাদের হবে 1000। চলো এটা তোমরা সরল করবা, ঠিক আছে। তো আমি একটা সরল করে দেখাই তোমাদের। এখানে আমরা 3 3 কেটে দাও, 0 0 কেটে গেল 10। তাহলে এটা আমাদের কত থাকবে, এদিকে হয়ে গেল 1000। আর আমাদের দেখো এটা ভগ্নাংশে যোগবিয়োগ করবা 11, এখানে 1 আছে বেঁচে, ঠিক আছে। তাহলে 11/10। তাহলে এখানে দেখো কবার গুণ হবে, 3 বার, 11/10 আর 11/10। পাওয়ারটা যেহেতু 3 আছে তাহলে আমাদের কবার গুণ হবে, 3 বার গুণ হবে। আর এদিকে আমাদের থেকে গেল 1000। তাহলে এই 3টা শূন্য, এই 3টা শূন্য আমরা কেটে দিলাম। তাহলে 3টা 11 যদি তোমরা গুণ করো, ঠিক আছে, 3টা 11 গুণ করে তোমরা এটা পেয়ে যাবা 1331। এটা তোমরা পাবা গুণ করে। আর এদিকে আমাদের 1000 বিয়োগ, তাহলে এই বিয়োগটা যদি তোমরা করো তাহলে বিয়োগটা তোমরা পাবা 331, ঠিক আছে। তাহলে আমাদের দেখো পরবার যখন 4 মাস অন্তর তখন কিন্তু আমরা চক্রবৃদ্ধির সুদটা কত পেলাম, চক্রবৃদ্ধির সুদটা পেলাম 331। এবার পর্বটা আবার বাড়াবো, ঠিক আছে, দেখি সুদটা আমাদের কমছে কি কমছে না। তাহলে পর্বটা আমরা নিব এবার 6 মাস নিব, লিখব যখন পর্ব 6 মাস অন্তর, 6 মাস অন্তর, তখন চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তখন চক্রবৃদ্ধি সুদ কি, আসলটা আমরা বসাবো 1000, ঠিক আছে, 1 প্লাস আর এর জায়গায় আমরা 30%, সুদের হারটা আমাদের ওটাই ধরবো। আর নিচে দেখো, এবার দেখো নিচে কত দিয়ে গুণ হবে, 6 মাস অন্তর। তাহলে তোমরা দেখো 12কে 6 দিয়ে ভাগ করো, নিয়মটা দেখে না তোমরা, 6 দিয়ে 12। তাহলে এখানে তোমরা 100-এর সঙ্গে তোমরা 2 গুণ দেবা, পাওয়ারে 2 হবে। আর সময়টা আমাদের 1 বছর, তাহলে 1 দেবো, ঠিক আছে নিয়মটা। আর চক্রবৃদ্ধি সুদ বের করছি, আসলটা আমাদের বাদ দিতে হবে, 1000 আমরা বিয়োগ করব। এবার এখানে সরলটা দেখাচ্ছি, এখানে হচ্ছে আমাদের 1000। এটা আমাদের দেখো, এটা আমরা 0 0 এখানে কেটে দিতে পারবো। তাহলে আমাদের কত থাকবে এখানে 210। তাহলে 210, আর এদিকে যে ভগ্নাংশে যোগবিয়োগ করি 203 পেয়ে যাবো আমরা, 210 213 পাবো। তাহলে 213 আর এখানে 210, দুবার গুণ হবে, 213 আর 210। এখানে আমরা দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা এখানে দেখো, এবার যদি আমরা কাটাকাটি করি, আমরা 7 দিয়ে 3 দিয়ে কাটাকাটি করতে যাবো, 3 দিয়ে, এখানে 3 দিয়ে করি, 3 7 21, 3 একে 3। তাহলে এখানে 3 7 21, এখানেও 3 দিয়ে, 3 7 21, 3 একে 3, আর এখানে 3 7 21, 3 দিয়ে কাটাকাটি করলাম। এদিকে আমাদের কত আছে, 1000 আছে, ঠিক আছে। আমি এখানে নিয়ে চলে আসি এই জায়গায়। তো আমাদের দেখো চক্রবৃদ্ধির সুদটা এইদিকে কত থাকছে, আমরা 71 গুণ করবা, ঠিক আছে। 71 গুণ করলে তোমরা পাবা 5041 পাবা, 5041। আর একটা শূন্য ছিল, তাহলে একটা শূন্য বসিয়ে দিলাম। আর নিচে আমাদের হবে 7 7 49, আর এটা কত হবে, এটা আছে আমাদের 1000। আচ্ছা করবা আমাদের লসাগু 49, এখানে 50,410, আর এখানে হয়ে যাবে আমাদের 49,000। আচ্ছা এখানে বিয়োগটা করো, এখানে বিয়োগটা করে তোমরা পেয়ে যাবা 1410। আর এদিকে 49, এটা যদি ভাগ করো তোমরা পাবা 28.775। এভাবে কিন্তু ভাগটা চলতে থাকবে, 28.775। তাহলে এবার দেখো তো আমাদের চক্রবৃদ্ধির সুদটা আমাদের এখন দাঁড়ালো এটা। আচ্ছা এই চক্রবৃদ্ধির সুদ, ঠিক আছে, আর এই চক্রবৃদ্ধি সুদ দেখো আগের চেয়ে কিন্তু কী হয়েছে, কমে গেছে। তাহলে আমাদের দেখো পর্বটা, এই যে পর্ব যত বেড়ে গেল, 4 মাস পর্ব ছিল, পর্ব হয়ে গেল আমাদের 6 মাস, পর্ব যদি বাড়ে তাহলে চক্রবৃদ্ধি সুদটা কী হচ্ছে আমাদের দেখো এত থেকে এত আমার কমে যাচ্ছে। তাহলে কথাটা আমাদের ঠিক বলেছে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের লিখে দেখো চক্রবৃদ্ধি সুদের পর্ব যত বাড়বে চক্রবৃদ্ধি সুদ তত কমবে, তাহলে আমাদের কী হবে, অ্যান্সারটা সত্য হবে, ঠিক আছে। তাহলে অঙ্কটা একটু ভালো করে দেখবা, অঙ্কটা আমি যুক্তি দিয়ে দিলাম, ঠিক আছে, খুব ভালো অঙ্ক এটা। এবার দেখো আমরা 2 আর 3 নিয়েছি। 2 এর অঙ্কটা বলছে গুরু অনুপাতে উত্তর পদ বাই পূর্ব পদ গ্রেটার দেন 1। আচ্ছা এখানে দেখো এটাকে যদি আমরা উত্তর পদ গ্রেটার দেন, এটা যদি বর্গগুণ করে দিই আমরা, তাই এদিকে আমাদের চলে আসবে পূর্ব পদ। তাহলে দেখো তো উত্তর পদটা বলছে বড় পূর্ব পদের চেয়ে, কিন্তু এটা তো হয় না। আমাদের কি হয়, পূর্ব পদ গুরু অনুপাতের ক্ষেত্রে পূর্ব পদটা বড় হবে উত্তর পদের চেয়ে, ঠিক না। তাহলে এটা বলে যে মানে কি, এটা আমাদের মিথ্যা হবে, ঠিক আছে। এখানে কিন্তু উত্তর পদটা পূর্ব পদে যে বড় বলে দিয়েছে, গুরু অনুপাতে কিন্তু পূর্ব পদটাই বড় হয়। দেখো তোমাদের যেটা নিয়ম, যদি গুরু অনুপাতের ক্ষেত্রে কী হয় 4:3, ঠিক আছে। তো একে বলা হয় গুরু অনুপাত, গুরু অনুপাত।
ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় আমাদের পূর্বপদ, আর এটাকে বলা হয় আমাদের উত্তরপদ। ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম এখানে? আমরা জানলাম পূর্বপদ বড়, কার চেয়ে বড়? উত্তরপদের চেয়ে। ঠিক আছে। দেখো পূর্বপদ আমাদের 4 আছে, 4টা বড়, কার চেয়ে? 3-এর চেয়ে বড়। ঠিক আছে। কিন্তু এখানে উল্টো বলে দিয়েছে আমাদের, তার জন্য অ্যান্সারটা কী হবে? মিথ্যা হবে। 3 নম্বরে দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকোণিক বিন্দু দিয়ে যায়। দেখো এটা কিন্তু কথাটা সত্য আমাদের হবে। কি করে? তোমরা দেখো, একটা সমকোণী ত্রিভুজ যদি তোমরা তৈরি করো, এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, এটা আমাদের হচ্ছে 90 ডিগ্রি, নাম আমরা এ, বি আর সি নাম দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে দেখো আমাদের সমকোণী ত্রিভুজকে, এই যে দেখো যে অতিভুজটাকে যদি আমরা ব্যাস করে একটা বৃত্ত তৈরি করি, তাহলে বৃত্তটা সমকোণিক বিন্দু মানে এই বিন্দু হয়ে যাবে। ঠিক আছে। তাহলে অতিভুজকে ব্যাস করে যদি আমরা বৃত্ত তৈরি করি, তাহলে সেই বৃত্তটা, এই যে সমকোণিক যে বিন্দুটা আছে, সমকোণ বিন্দুটা, শীর্ষবিন্দুটা, সেই বিন্দু হয়ে যাবে। তাহলে এটা কথাটা সত্যি বলেছে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকোণিক বিন্দু দিয়ে যায়। হ্যাঁ, সমকোণিক বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে। তখন আমাদের কী হবে? পরিব্যাসার্ধ আমাদের এটা যে ও হয়, তাহলে পরিব্যাসার্ধ আমাদের ও হয়ে যাবে। ও এটা আমাদের পরিব্যাসার্ধ, আর এসিটা কিন্তু আমাদের কি? পরিব্যাস, যেটাকে বলা হয় এই পরিবৃত্তের অকেন্দ্রীয় যেটা বৃত্তটা আছে, পরিবৃত্তটা, সেটা আমাদের পরিব্যাসার্ধ হয়ে যাবে ও এ, আর ব্যাসটা আমাদের হয়ে যাবে পরিব্যাস। তার কথাটা আমাদের সত্য বলেছে। তাহলে এখানে অ্যান্সারটা আমাদের কী হবে? সত্য হবে। এবার দেখো 3-এর 4, 5, 6 নিয়েছি আমরা। 4-এর অঙ্কটা বলছে sec θ ও cos θ এর গুণফল 1-এর থেকে কম হবে। তো এদের যদি আমরা গুণ করি, sec θ গুণিত cos θ। আচ্ছা, এখানে দেখো sec θ-কে তোমরা 1/cos θ লিখতে পারবা, আর এখানে cos θ আছে। দেখো cos θ কেটে গেছে, আমাদের কত পেলাম? এদের গুণফলটা 1 পেয়ে গেলাম। এখানে কি বলেছে? 1-এর থেকে কম। 1-এর থেকে তো কম তো হচ্ছে না, 1 হচ্ছে। তাহলে এটা কথাটা মিথ্যা বলেছে আমাদের। তাহলে অ্যান্সারটা হবে আমাদের এটা মিথ্যা। এবার 5-এটা দেখো, একটি ঘনকের প্রতিটি বাহু দ্বিগুণ করলে ঘনকটির আয়তন মূল ঘনকের 4 গুণ হবে। তাহলে এখানে দেখো তো, ঘনকের বাহু দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে তার আয়তন হয় কি? a কিউব। আর বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে, বাহুর দৈর্ঘ্য যদি 2a হয়ে যায়, তাই না, 2a, তখন আয়তন কত হবে? 2a তার হোল কিউব। এটাকে সরল করো, এটা 8a কিউব। দেখো আগের মূল ঘনক ছিল এটাই। ঠিক আছে। মূল ঘনকের আয়তন ছিল আমাদের a কিউব, মূল ঘনকের আয়তনের চেয়ে দেখো 8 গুণ হয়ে গেছে, বলেছে 4 গুণ। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা মিথ্যা হবে, মিথ্যা। 6 নম্বরে দেখো বলছে ক্ষুদ্রতর সূচক অজাইব অঙ্কনের জন্য প্রতিটি শ্রেণীর উচ্চ সীমানাকে অনুভূমিক অক্ষ বরাবর নেওয়া হয়। হ্যাঁ, এ কথাটা কিন্তু ঠিক। ঠিক আছে। যখন আমরা অজাইব অঙ্কন করব, তখন প্রতিটি শ্রেণীর উচ্চ সীমানাকেই অনুভূমিক অক্ষ বরাবর নেওয়া হয়। দেখো তোমরা বইতে 355 পাতায় চলে যাও। 355 পাতায় তোমরা লক্ষ্য করো, এই যে আমাদের একটা অজাইব তৈরি করেছে, এই যে দেখো এটা যে অজাইবটা তৈরি করেছে, তাহলে এখানে দেখো এই যে অনুভূমিক যে অক্ষ বরাবর নিয়েছে, কি নিয়েছে? উচ্চ সীমাকে নিয়েছে আমাদের। এগুলো হচ্ছে আমাদের উচ্চ সীমা। তো আমাদের বইতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। এবার দেখো আমরা 4-এর প্রশ্নগুলো এসেছি। 4-এর প্রশ্নগুলো আমাদের এখানে 2 মার্কের প্রশ্ন আছে। তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 মার্ক করে পেয়ে যাবা। তাহলে আমরা তোমাদের কিন্তু এবিটি টেস্ট পড়া থেকে দিচ্ছি, আর এখন থেকে আবার তোমাদের শুরু করব। ঠিক আছে। এই যে WBHA, তো WBHA থেকে তোমাদের কিন্তু ক্লাস দেবো আমরা। 2টো টেস্ট পেপার থেকে কিন্তু একসঙ্গে আমরা ক্লাস দেবো। ঠিক আছে। তো তোমাদের যাদের কাছে এই টেস্ট পেপারটা নাই, WBHA, এই টেস্ট পেপারটা তোমরা কিন্তু জোগাড় করে নিবা, এখান থেকে কিন্তু তোমাদের ক্লাস যাবে। দেখো আমাদের 4-এর অঙ্কগুলো কী বলছে? 4-এর 1, 2 আমরা একসঙ্গে নিয়েছি। 4-এর 1-একটা আছে a/5% সরল সুদের হার a স্কোয়ার টাকা, a/3 বছরে সুদ a³/60 হলে, তাহলে আমাদের এর মান নির্ণয় করো। দেখো আমাদের এখানে আর দেওয়া আছে। ঠিক আছে। এটা আমাদের আর, আমাদের এটা হচ্ছে আমাদের পি, এটা আমাদের দেওয়া আছে আর, আর এটা হচ্ছে আমাদের দেখো এত বছর, এটা আমাদের দেওয়া আছে কত? টি, এটা হচ্ছে টি। আর সুদ আমাদের দেখো আইটা দেওয়া আছে, এটা আমাদের কত? এটা হচ্ছে আমাদের আই। তাহলে আমাদের সূত্র জানি, আই সমান সমান পিটি আর/100, সরল সুদের সূত্র। আয়ের মান কত? আয়ের মান আমাদের এখানে পেয়েছি a³/60। পি এর মান দেখো a স্কোয়ার, তাহলে পি এর জায়গায় a স্কোয়ার লিখলাম। টি বলতে আমাদের a/3। আর এখানে দেখো আমাদের যেটা সুদের হার যেটা বলেছে, দেখো সুদের হারটা আমাদের এই যে 8টা, কত? a/5, আর নিচের 100টা 1/100 এভাবে লিখে দিলাম আমরা। তাহলে এখানে তোমরা কাটাকাটি করো, এখানে দেখো a² a³ এখানে a³ কেটে গেল। আর এখানে তোমাদের দেখো
এখানে আমাদের 60 আছে, আর এদিকে আমাদের কত আছে 3 দিয়ে কাটাকাটি করব, 3 দিয়ে কাটাকাটি করলাম, 3 দিয়ে 6 0, আর এখানে কাটাকাটি করব কত দিয়ে 5 দিয়ে, 5 4 20, আর এদিকে দেখো এদিকে 4 আর এদিকে আছে আমাদের কত 100, 4 আর 100 কাটাকাটি করলে তোমরা 25 পেয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো এর মানটা কত পাচ্ছ, এদিকে তো আমাদের 1 বেঁচে আছে, কিছু নাই, তাহলে 25 একে 25, তাহলে এর মানটা আমরা পেয়ে গেলাম 25, এটাই আমাদের অ্যান্সার। 2 নম্বরটা কী বলছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। দেখো এখানে আমাদের কি বলেছে কিছু টাকা, তাহলে আসলটাকে আমরা এখানে পি ধরে নেব, ঠিক আছে, কিছু টাকা বলতে আসল টাকাটা। তাহলে এখানে দেখো সমূল চক্রবৃদ্ধি আমরা বের করব, তাহলে সমূল চক্রবৃদ্ধি যদি আমরা বের করি, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধির সূত্র কি জানি আমরা, ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে আমাদের পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখো সমূল চক্রবৃদ্ধি যেটা আমাদের বলেছে n বছরের দ্বিগুণ হবে, তাহলে আমাদের এই যে x টাকাটি দ্বিগুণ হয়ে যাচ্ছে, আমাদের 2x হয়ে যাবে। আর এখানে দেখো আমাদের এখানে পিটাকে আমরা x নিয়েছি, 1 প্লাস সুদের হারটা আমাদের এখানে বের করতে বলেছে, সুদের হারটা আর থেকে যাবে, আর n বছরে nটা আমাদের nই হবে, দেখো n বছরে বলেছে nটা nই থাকবে, x কেটে দিলাম আমরা। তাহলে আমাদের দেখো আমরা এখান থেকে পেয়ে গেলাম 1 প্লাস r/100 টু দি পাওয়ার n সমান 2, এটাকে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার দেখো কত বছরে আমাদের 4 গুণ হবে, আমরা ধরে ধরি t বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে মানে x টাকাটা মানে 4x হয়ে যাবে। তাহলে এখানে দেখো সমূল চক্রবৃদ্ধির সূত্র যেটা আমরা জানি, x ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার t বছরে, ঠিক আছে, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। 4 গুণ বলেছে, তাহলে আমাদের কী হবে 4x হবে, তাহলে এখানে x কেটে দিলাম। আর এখানে দেখো আমরা 4টাকে আমরা লিখলাম 2 এর স্কোয়ার, আর এই 2 এর জায়গায় আমরা যদি মানটা বসিয়ে দিই, 2 এর মান দেখো আমাদের এটা, ঠিক আছে, 2 এর জায়গায় তাহলে এই মানটা বসাবো, কত মানটা বসাবো 1 প্লাস r/100, ঠিক আছে। এবার দেখো পাওয়ারে এখানে আছে n আর এদিকে আছে পাওয়ারে 2, তাহলে n আর 2 পাওয়ার পরে গুণ হবে, তাহলে এখানে আমাদের হয়ে যাবে 2n। তাহলে দেখো মূল সংখ্যা সমান, তাহলে t সমান 2n বলতে পারবো, তাহলে এখানে দেখো t সমান কত পেয়ে গেলাম 2n, তাহলে অ্যান্সারটা আমাদের 2n বছরে কিন্তু আমাদের 4 গুণ হবে টাকাটা, তাহলে অ্যান্সার কত 2n বছর। দেখো 4-এর 3 আর 4 নিয়েছি আমরা। 3 নম্বর অঙ্কটা আছে, দেখো আমাদের করণীর আছে, এর একটা সমীকরণ দেওয়া আছে দ্বিঘাত করণীর, তাহলে x এর মান বের করতে বলেছে। তাহলে আমরা কী করব, এটা তো আমাদের সূত্র পড়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, এদিকে আছে 21 মাইনাস s স্কোয়ার, এখানে আমরা 7 মাইনাস 3 পেয়ে যাবো, স্কোয়ারের জন্য কোনোটা উঠে যায়, এদিকে আছে 21 মাইনাস s স্কোয়ার, এটা আমরা 4 পেয়ে গেলাম 21 মাইনাস s স্কোয়ার। আচ্ছা s স্কোয়ারটা আমরা এদিকে নিয়ে আসলাম, আর 21 থেকে 4 বিয়োগ করবো, তাহলে আমরা 17 পেয়ে যাবো, তাহলে x এর মানটা পেয়ে যাচ্ছে প্লাস মাইনাস √17, এটাই আমাদের অ্যান্সার। 4 নম্বরটা বলছে দেখো x ভেরিয়েস, দেখো এখানে a দিয়ে দিয়েছে, এখানে a হবে না ভেরিয়েস হবে, x ভেরিয়েস y স্কোয়ার এবং y সমান 2p যখন x সমান p, তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক কী, তাহলে আমরা কী করবো, আমরা ভেদ উঠাবো, ভেদকে আমরা ভেরিয়েস বলি, তাই না। তাহলে এখানে আমরা কী করবো, x সমান k চলে আসবে একটা ধ্রুবক y স্কোয়ার, এখানে k এর কথা বলবা, এখানে তোমাদের লিখতে হবে যেখানে k, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক, এই কথা তোমরা কিন্তু সবসময় লিখবা, যখনই তোমরা একটা ধ্রুবক নিয়ে আসবা কে নিয়ে আসবা, তো কে এর পরিচয় দিবা, কে একটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা এখানে কী করবো, এবার দেখো মানগুলো বসা, ওয়াইয়ের মানটা 2p বলে দিয়েছে, তাইকে আমরা 1 নং নাম দিয়ে দেবো। তাহলে আমরা কী করবো, তাহলে 1 নং সমীকরণে y সমান 2p বসালাম, 2p, আর x এর মানটা আমাদের x এর মানটা আমাদের p আছে, x এর জায়গায় p বসাবো, আর k ইন্টু y স্কোয়ার, দেখো y এর মানটা আমাদের 2p আছে, তাহলে আমরা y এর জায়গায় 2p বসাবো তার হোল স্কোয়ার, এখান থেকে k এর মানটা পেয়ে যাবো, তাহলে p সমান k ইন্টু 4p স্কোয়ার, এখানে p কাটবে 1 আর এদিকে একটা p থেকে যাবে, তাহলে আমরা দেখো k এর মানটা কত পেলাম, k এর মানটা পেলাম 1/p, ঠিক আছে, 1/4p পাচ্ছি, এখানে আমরা কী লিখবো 4p, ঠিক আছে। আচ্ছা এবার চলো আমরা 1 নং সমীকরণে আমরা মানটা বসিয়ে দিই, তাহলে আমরা 1 থেকে আমরা দেখো 1 থেকে যদি আমরা k এর মানটা বসাই, তাহলে আমাদের সমীকরণটা ছিল x সমান k এর জায়গায় লিখবো 1/4p, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার এইদিকে দেখো
এদিকে আমাদের থেকে যাবে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কি করব, তাহলে ওয়াই স্কোয়ার সমান কত পাচ্ছি 4px। তা দেখো এক্স ও ওয়াইয়ের মধ্যে যে আমাদের ওয়াই স্কোয়ার হবে এটা আমাদের ছুটে গেছে, এই যে ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার সমান 4px। তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে যে সম্পর্ক বলেছিল এটাই আমাদের নির্ণয় সম্পর্ক। তাহলে লিখবো এখানে এটাই নির্ণয় সম্পর্ক। আচ্ছা দেখো অ্যান্সারে আমাদের এখানে 4 দেয়নি, কিন্তু আমাদের এখানে 4 আসছে, ঠিক আছে। আর ওয়াই স্কোয়ার সমান px লিখেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো 4 তো আসবে সরল করে। তাহলে ওয়াই স্কোয়ার সমান 4px হবে, আমাদের এটাই এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক পাওয়া যাবে। দেখো আমরা 4-এর 5 আর 6 নিয়েছি। 5-এর অঙ্কটা বলছে ত্রিভুজ এবিসি এর এবি সমান দেওয়া আছে মান 2a - 1 আর এসির মান আছে 2 × √2, √ওভার মধ্যে 2a আছে সেমি, আর বিসির মান দেওয়া আছে 2a + 1 সেমি হলে কোণ বিএসি এর মান কত। আচ্ছা তাহলে আমাদের দেখো, তাহলে এই যে ত্রিভুজ এবিসিটা আছে, এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ পাবা, ঠিক আছে। এই ত্রিভুজটা কী পাবা তোমরা, সমকোণী ত্রিভুজ পাবা। তাহলে এখানে দেখো এ কোণ, তাহলে এ কোণটা আমরা এখানে দেবো এ বি সি, ঠিক আছে, এ বি সি। তাহলে এই কোণটা আমাদের হবে 90 ডিগ্রি, ঠিক আছে। এই মানটা আমাদের 90 ডিগ্রি পাবো। কী করে আমরা পাবো, দেখো আমাদের বাহুগুলো নিয়ে আমরা কি করব, আমরা অতিভুজ স্কোয়ার দেখাবো। তাহলে বড় বাহুটা আমরা অতিভুজ নিয়ে নিলাম। তাহলে বড় বাহুটা দেখো বিসি আছে, তাহলে আমরা বিসি স্কোয়ার, আর এদের আমরা দেখাবো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, ঠিক আছে। এদের যে কোনো একজনকে লম্বভূমি বলে দিলাম আমরা। আচ্ছা তাহলে অতিভুজের মান যদি আমরা বসাই, দেখো তাহলে ওই দিকে আমাদের সমান দেখাতে হবে 2a + 1। এটা আমরা বড় বাহু, দেখো বড় বাহুটা তোমরা লক্ষ্য করো, এটা আর এটা তিনজনকে দেখো এটা বড় দেখাচ্ছে আমাদের। তা বড়টাকে আমরা অতিভুজ নিয়ে অতিভুজ স্কোয়ার করলাম। এবার এইদিকে আমরা মানগুলো বসাবো। এবির মান আছে 2a - 1 আর এসির মান দেখো 2 × √2a তার হোল স্কোয়ার। আচ্ছা তাহলে এদিকে আমরা 2a + 1 রেখে দিলাম তার হোল স্কোয়ার, আর এখানে স্কোয়ার হবে, আর 2a - 1 তার হোল স্কোয়ার। এটা ভাঙাও, এটা 4 × 2a পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে একটা 1 এক্সট্রা নিয়ে নিলাম, 1 আমরা নিতে পারবো। এবার দেখো 2a + 1 তার হোল স্কোয়ার, এটা দেখো এটা a - b হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এর একটা সূত্র আছে a + b তার হোল স্কোয়ার। দেখো ওই দিকে আমরা সমান পেয়ে গেলাম। তাহলে আমরা কি আমরা বলতে পারবো, তাহলে এখানে আমাদের বিসিটাকে আমরা কি বলতে পারবো, অতিভুজ বলতে পারবো। বিসি বাহুটা আমাদের অতিভুজ, ঠিক আছে। তাহলে অতএব দিয়ে বলতে পারবো ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে বিসি যদি অতিভুজ হয়, তাহলে অতিভুজ বাহুর বিপরীত কোণটা কি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এখানে আমরা অতএব দিয়ে আমরা বলে দেবো কোণ বিএসিটা আমাদের কত হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে আমরা দেখো অ্যান্সার পেয়ে গেলাম, বিএসির মান 90 ডিগ্রি। আচ্ছা 6 নম্বরে বলেছে দেখো ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি, যেখানে ডি ও ই যথাক্রমে এবি ও এসি বাহুর উপর অবস্থিত। যদি এডির মান 5 সেমি, ডিবি দেওয়া আছে 6 সেমি, আর এই দেওয়া আছে 7.5 সেমি হয়, তবে এসির মান কত হবে। আচ্ছা এখানে দেখো আমাদের এবিসি একটা ত্রিভুজ বলে দিয়েছে। আমরা যদি একটা ত্রিভুজ তৈরি করি, দেখো এই যে আমাদের এ বি সি আমাদের একটা ত্রিভুজ, ডি সমান্তরাল বিসি বলেছে। দেখো আমরা এখানে বিসির সমান্তরাল আমরা ডি তৈরি করলাম, এটা ডিই, ঠিক আছে। যেখানে দেখো ডি আর ই বিন্দুটা আমাদের বলে দিয়েছে, এখানে ডি ও ই বিন্দু যথাক্রমে এবির পর, ডি বিন্দুটা এবির পর, আর ই বিন্দুটা এসি বাহুর উপর অবস্থান করবে। তো ঠিক আছে আমাদের ছবিটা প্রশ্ন অনুসারে। এবার দেখো এভাবে ত্রিভুজের বিসি সমান্তরাল যদি ডি হয়, তাহলে আমরা বলতে পারবো থ্যালাসের উপপাদ্য থেকে। আমরা বলবো যেহেতু ডিই সমান্তরাল বিসি, তাহলে অতএব থ্যালাসের উপপাদ্য আছে, থ্যালাসের এখানে আকার হবে, থ্যালাসের উপপাদ্য থেকে পাই। থ্যালাসের উপপাদ্য থেকে কী পাবো আমরা পাবো এডি বাই ডিবি, আর ওইদিকে পাবো এই বাই ইসি, ঠিক আছে। এডি বাই ডিবি পাবো সমান হবে এই বাই ইসি। তাহলে মানগুলো বসিয়ে দাও। মান এখানে এডির মান দেওয়া আছে 5 সেমি, ডিবির মান দেওয়া আছে 6 সেমি, এইর মান দেওয়া আছে 7.5 সেমি, আর এখানে দেখো আমাদের
এখানে ইসির মান আমরা পাবো। ঠিক আছে, দেখো ইসি পেয়ে গেলেই কিন্তু আমরা কি পেয়ে যাব, এসি পেয়ে যাব, যেহেতু এই তো জানা আছে। তাহলে আমরা এখানে ইসির মানটা বের করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে সরল করি, এখানে যদি কাটাকাটি করি আমরা, তাহলে এখানে পাবো 5 একে 5 আর 5 5 25, 15 পাবো, 15 5 75, 1.5 পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের বর্গগুণ যদি আমরা করে নিই, তাহলে এখান থেকে ইসির মানটা কোথায় পাবো, এদিকে গুণ করো, এদিকে 15 6 90, তাহলে আমরা 9.0 পেয়ে গেলাম, মানে 9 সেমি পেয়ে গেলাম। আচ্ছা, এটা আমাদের ইসি হবে, এটা হবে আমাদের ইসি। তাহলে ইসি সমান কত পেলাম, 9 সেমি। আচ্ছা, এবার ইসি যদি পেয়ে যাই, এটা আমাদের 9। আর আমাদের দেখো আমাদের এই আমাদের দেওয়া ছিল, এর মানটা কত 7.5। তাহলে এবার এসি যেটা বলেছে, এসি আমরা বের করতে পারবো। তাহলে আমরা এখানেই বের করে দেখাই এই জায়গায়। তাহলে এখানে অতএব বলবো এসি সমান এই যোগ ইসি। তাহলে এই কত, এই হচ্ছে আমাদের 7.5 আর ইসি আমরা 9 বের করলাম। ঠিক আছে, তাহলে এখানে যোগ করো, এটা যোগ করে তোমরা কত পেয়ে যাবা, 16.5 পেয়ে যাবা। তাহলে এসির মান হচ্ছে 16.5, এটা আমাদের অ্যান্সার। দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের ছকের মাধ্যমে দিয়েছে, বাঁদিক আর ডান দিক, বাঁদিকের সঙ্গে ডান দিক মিলাতে বলেছে। তাহলে এই নাম্বারটা দেখো, বৃত্তস্থ সামুদ্রিক কার সঙ্গে মিলবে। তাহলে বৃত্তস্থ সামুদ্রিকে আমরা আয়তক্ষেত্র বলি। আমাদের এখানে অ্যান্সার দিয়ে লিখবো, অ্যান্সার এই নাম্বার অ্যান্সারটা আমাদের কার সঙ্গে মিলছে, আমাদের 3 নম্বরের সঙ্গে মিলছে। ওকে, আচ্ছা এবার দেখো দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্র দুটির দূরত্ব ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের কী হয়। এখানে দেখো আমরা দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করেছে। ঠিক আছে, এই আমাদের একটা বৃত্ত আর পরস্পর ভিতরে স্পর্শ করেছে, যারা দুটি একটা যদি এখানে ভিতরে হয়। ঠিক আছে, এখানে আমরা একটা ছোট বৃত্ত তৈরি করলাম, এই যে এর একটা কেন্দ্রবিন্দু এখানে আর এর কেন্দ্রবিন্দু এখানে। ঠিক আছে, এটা আমাদের এ কেন্দ্রবিন্দু, এটা আছে আমাদের বি কেন্দ্রবিন্দু। বড় বৃত্তের কেন্দ্রবিন্দু এ নিয়ে নিলাম আর ছোট বৃত্তের কেন্দ্রবিন্দু বি, আর এটা আমরা দিলাম সি। তাহলে এই যে দেখো কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে, তাই না। তাহলে এখানে দেখো আমাদের বড় বৃত্তের ব্যাসার্ধ কিন্তু এসি, বড় বৃত্তের ব্যাসার্ধ এসি, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ কত, বিসি। ছোট বৃত্তের ব্যাসার্ধ আমাদের বিসি। তাহলে দেখো কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব, এ বির মধ্যে দূরত্ব, যেটা আমরা এ বির মধ্যে পাবো, এই যে এ বির মধ্যে দূরত্ব। তাহলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কী হয়, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ ছোট বৃত্তের ব্যাসার্ধ, তাই না। বড় বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি অন্তর্ফল করা হয়, বিয়োগফল করা হয়, তাহলে আমরা কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব পেয়ে যাবো। এই কথাটা বলেছে। দেখো দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে কেন্দ্র দুটির দূরত্ব হবে, দেখো কেন্দ্র দুটির দূরত্ব যেটা এ বিটা, দূরত্ব হবে ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের অন্তর্ফল। দেখো ব্যাসার্ধ দুটি, এই যে এসি ব্যাসার্ধ আর বিসি ব্যাসার্ধ আছে, তাহলে এদের কি অন্তর্ফলটা হবে আমাদের। অ্যান্সার আমাদের কত, 4 নম্বর। তাহলে এখানে দেখো আমাদের যে বিটা কার সঙ্গে মিলবে, বিটা আমাদের 4 নম্বরের সঙ্গে মিলবে। সি নাম্বারটা তো কী বলছে, দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি পরস্পর কী হয়। দেখো সদৃশ্যকোণী ত্রিভুজ আমরা কি জানি, এই যে দেখো দুটো ত্রিভুজ, একটা এ, একটা বি, একটা সি, আর একটা পি কিউ আর নিয়ে নাও। তাহলে সদৃশ্যকোণী ত্রিভুজ বলতে এই দুটো ত্রিভুজ থেকে যদি আমরা দুই জোড়া কোণ সমান দেখাতে পারি, এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, তখন দুটো ত্রিভুজকে সদৃশ্য বলবো। আর সদৃশ্য ত্রিভুজে অনুরূপ বাহুগুলি এই যে এ বি বাই বিসি সমান সমান, আর এখানে হবে আমাদের পি কিউ বাই কিউ আর। ঠিক আছে, অনুরূপ বাহুগুলি কী হয়, অনুরূপ বাহুগুলি সমানুপাতে হয়, অনুরূপ বাহুগুলি সমানুপাতে থাকে। তাহলে দুটি সদৃশ্যকোণী ত্রিভুজে অনুরূপ বাহুগুলি পরস্পর কিসে সমানুপাতে থাকবে আমাদের। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মিলছে সি নাম্বারটা। সি নাম্বারটা কার সঙ্গে মিলছে, সি নাম্বারটা যাচ্ছে 1-এর সঙ্গে মিলছে আমাদের। এবার ডি নাম্বারটা দেখো, অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি সমকোণ হয়। অর্ধবৃত্তস্থ কোণ দেখো, অর্ধবৃত্তস্থ কোণ কাকে, আমরা একটা ব্যাস তৈরি করতে হবে। এখানে কেন্দ্রবিন্দু এ বি আমাদের হচ্ছে ব্যাস, তাহলে এখানে বৃত্তের উপর একটা সি বিন্দু নিয়ে নাও। তাহলে এই যে কোণটা আমাদের দাঁড়িয়ে গেল এসিবি, এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণটা তৈরি হয় এসিবি কোণটা, সেই কোণটা আমাদের কি হবে, সমকোণ হয়, মানে 90 ডিগ্রি হয়। তাহলে অর্ধবৃত্তস্থ কোণকে আমরা কি বলবো, আমরা সমকোণ বলবো। তাহলে ডিটা মিলছে 2-এর সঙ্গে, তাহলে ডিটা মিলবে 2-এর সঙ্গে। এবার দেখো আমরা 4-এর 8 আর 9 নিয়েছি। তাহলে 8-এর অঙ্কটা বলছে ত্রিভুজ এবিসিতে দেখাও যে sin a + b/2 = cos c/2, এটা আমাদের প্রমাণ করতে বলেছে।
তাহলে আমরা দেখো ত্রিভুজ এবিসির কী হয়, তিনটি কোণের যোগফল। আমাদের এখানে যদি আমাদের ত্রিভুজ এবিসি নিই, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি। তাহলে এখানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এদের যোগফলে কত হবে? 180 ডিগ্রি। আমরা কোণ এ প্লাস কোণ বি এর মানটা আমরা যদি বের করি, তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণ সি, এখানে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম উভয় দিকে। তাহলে বা কোণ এ প্লাস কোণ বি বাই 2, দেখো আমাদের এখানে বাই 2 আছে, তো আমরা এখানে বাই 2 নিলাম। তাহলে এদিকে কত হবে? 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। আর এটা কোণ সি বাই 2, তাই না? একে 2 দিয়ে ভাগ করলাম, একেও 2 দিয়ে ভাগ করলাম। এবার আমরা বাম পক্ষে চলে যাব। তাহলে লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ আছে সাইন এ প্লাস বি বাই 2 সমান সমান, এখানে আমরা মানটা বসিয়ে দিই। সাইন, এখানে দেখো এ প্লাস বি বাই 2-র মানটা আমরা বের করে গেছি, আমরা মানটা যদি বসাই তাহলে 90 ডিগ্রি মাইনাস কোণ সি বাই 2। তাহলে এখানে দেখো, এখানে আমাদের সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা, যদি এটাকে কল্পনা করি তাহলে আমাদের এটা কী হয়ে যাবে? কস সি বাই 2। এখানে কোণটা আমরা সি দিলেও হবে, ঠিক আছে? সি দিয়ে আমাদের কোণ বোঝাচ্ছে, কোণ চিহ্ন দিলাম না। তাহলে সি বাই 2, দেখো আমাদের ডান পক্ষটা মিলে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণটা করে দিলাম। চলে এসে 9 নম্বরটা, সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান সমান 1 হলে কস স্কোয়ার আলফা প্লাস কস টু দি পাওয়ার 4 এর মান কত? আচ্ছা, এর মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কী করব, আমরা এখানে একটু কাজ করি। এখানে আমরা সাইন আলফা 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তাহলে এটা দেখো এখানে এদিকে আমাদের সাইন আলফা আছে, আর এটাকে আমরা কস স্কোয়ার আলফা লিখতে পারবো। 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান সমান কস স্কোয়ার আলফা। এবার আমরা কী করব, এখানে একটু সরল করি, কস স্কোয়ার আলফা প্লাস এটাকে লিখবো আমরা কস স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার লিখবো। 4টাকে আমি এভাবে ভাঙাতে পারবো, কস স্কোয়ার আলফা। কস স্কোয়ার আলফার মানটা আমরা সাইন আলফা বের করে রেখেছি, এখানে আমরা বসিয়ে দেবো। এটা আমরা সাইন আলফা লিখলাম, তার হোল স্কোয়ার কস স্কোয়ার আলফা, আর এটা আমাদের হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা। দেখো কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা কী হয়? 1 হয়, ঠিক আছে? কোণটা যখন সমান থাকবে তখন কসের বর্গ আর সাইনের বর্গের সমষ্টিটা কী হয়? 1 হয়ে যায়। তাহলে আমাদের যে মানটা বের করতে বলেছিল, এর মানটা কিন্তু আমরা 1 পেয়ে গেলাম। তাহলে এটা আমাদের অ্যান্সার। ওকে, এবার 4-এর 11 আর 12 নিয়েছি, আমরা কিন্তু চলে এসেছি শেষ প্রশ্নগুলোতে, চলে এসেছি আজকের ক্লাসের শেষ প্রশ্নগুলো। তাহলে তোমাদের যেটা বললাম প্রথমে, যে আমি তোমাদের কিন্তু WBH, ঠিক আছে, WBH এই টেস্ট পেপার থেকে আমরা অঙ্ক দিব, আর আমাদের তার সঙ্গে আমাদের এবিটি টেস্ট পেপারতে চলছি। আমরা এখন 2টো টেস্ট পেপার থেকে ক্লাস দিব তোমাদের। তো যাদের কাছে এই বইটা নেই, তোমাদের আমি বললাম যে তোমরা এই বইটা কিন্তু নিজেদের কাছে জোগাড় করে রেখে দাও। তাহলে দেখো আজকের আমাদের শেষের প্রশ্নগুলো 11 আর 12 নিয়েছি আমরা। 11 নম্বরটা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক হলে AH/3B এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমাদের শঙ্কুর আয়তন, তাই না? শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি? আয়তন ভি বলেছে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর বলতে এখানে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে শঙ্কুর উচ্চতা। তারপর আমাদের কি দেওয়া আছে? ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল এ বলেছে, তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। ভূমিটা হচ্ছে আমাদের বৃত্তকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আর উচ্চতা আমাদের এইচ, তাই না? তাহলে এইচটা আমাদের এখানে হচ্ছে উচ্চতা। তাহলে এখানে উচ্চতা আমরা এইচ, এই যে উচ্চতাটা আমরা এইচ নিলাম, তাহলে এইচ বড় হাতের এইচটা হচ্ছে আমাদের এইচ। এবার দেখো আমাদের AH/3B এর মানটা কত হবে? তাহলে এর মান বসাবো পাই আর স্কোয়ার, ঠিক আছে? এইচের মান বসাবো, এইচের মানটা তো আমার এইচ পেলাম উচ্চতা, এইচের মান এইচ, আর নিচে 3 ইন্টু ভি, ভি এর মান হচ্ছে আয়তনটা, আয়তনটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো 3 কেটে গেল, এইদিকে দেখো পাই আর স্কোয়ার এইচ, আর এখানেও পাই আর স্কোয়ার এইচ কেটে গেছে। তাহলে আমরা কত পেয়ে গেলাম? অ্যান্সারটা 1 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার আমাদের 1। 12 নম্বর প্রশ্ন দেখো, কিছু তথ্য দেওয়া আছে, তথ্যগুলির যৌগিক গড় 5 হলে x+y এর মান কত হবে? তাহলে এই তথ্যগুলো আমরা যৌগিক গড় বের করবো। দেখো যৌগিক গড় বের করার নিয়মটা কি? দেখো আমরা সবগুলোকে যোগ করব, আর যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করব। সংখ্যা কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা আছে। তাহলে নিচে হবে আমাদের 10, ঠিক আছে? আর উপরের সংখ্যাগুলো সবগুলো যোগ করে নিব। এখানে দেখো x আর y আছে, তাহলে প্রথমে আমরা x+y নিয়ে নিলাম। আর সংখ্যা 7 5 2 10
6 4 8 আর 1 এদের যোগ করবা, এদের যোগ করে তোমরা কত পেয়ে যাবা 43 43 পেয়ে যাবা সমান সমান। আর এই যৌগিক গড়টা আমাদের কত বলে দিয়েছে 5 বলে দিয়েছে, তাহলে এটা সমান সমান 5 হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের x প্লাস ওয়াইয়ের মানটা বের করতে বলেছে। তাহলে দেখো এখানে x প্লাস ওয়াই আমাদের কত আসবে, x প্লাস ওয়াই 43, আর এদিকে বর্গগুণ করে কত পেয়ে যাবো 50 পেয়ে যাবো। তাহলে x প্লাস ওয়াই সমান সমান, তাহলে 50 থেকে 43 বিয়োগ হবে আমাদের, বিয়োগ করে কত পেয়ে যাবো 7 পেয়ে যাবো। তাহলে x প্লাস ওয়াইয়ের মানটা কত পেয়ে গেলাম 7 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস, ঠিক আছে। আজকের ক্লাসের অঙ্কগুলো দেখিয়ে দিলাম, তোমরা ভালো করে ক্লাসগুলো দেখো। ক্লাসগুলো যদি ভালো লাগে, ঠিক আছে, তো তোমরা ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো এবং ভিডিওগুলোতে লাইক করো, এবং যারা নতুন আছো আমার চ্যানেলে, ঠিক আছে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ক্লাস পাওয়ার জন্য। তাহলে তোমাদের আবার নেক্সট ভিডিও আসবে। আজকে দেখালাম তোমাদের 493 পাতার এই ক্লাসগুলো তোমাদের দেওয়া হয়ে গেছে। আমি প্রথম 23 পাতা থেকে তোমাদের ক্লাস দিচ্ছি, তোমরা ভালো করে প্রথম থেকে ক্লাসগুলো ভালো করে দেখো, তখনই তোমরা অঙ্ক বুঝতে পারবা। ওকে, দেখা হবে তোমাদের পরের ভিডিওতে।